ডক্টর ইউনূসের শাসনামলে একের পর এক ঘটে চলেছে মব ভায়োলেন্স। কেউ বলছেন বাংলাদেশ এখন মবের মূল্য, কেউ বলছেন সরকার সমর্থকদের ত্রাসের রাজত্ব। প্রতিটি ঘটনায় মব সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসছে, কখনো এনসিপি, কখনো জামাত, কিংবা কখনো আসছে বিএনপির নাম। সবশেষ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে বিএনপি। সেই সঙ্গে মবের তাণ্ডব মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা সামনে এসেছে নতুন করে। আবার সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। মব ঠেকাতে গেলে পুলিশের উপর বাড়ছে হামলার ঘটনা, সেনাবাহিনীর জিরো টলারেন্সের দাবি ভোতা হয়ে যাচ্ছে। মবের ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে কে মবের শিকার হবে, কারা হামলা চালাবে, কে মামলা করবে, কে ভিডিও করবে, সব যেন পরিকল্পিত। তাই প্রশ্ন উঠছে, মব সন্ত্রাসীরা কি সরকারের আশকারা পাচ্ছে, নাকি তারা সরকারের চেয়ে বেশি শক্তিশালী? তার চেয়েও বড় প্রশ্ন হলো, এমন অরাজকতায় যেখানে সবাই জড়িত, তখন লাগাম টানবে কে? আবার একের পর এক কথা বদলানো সরকারের উপদেষ্টারা দেশকে গত 10 মাসে কোথায় ঠেলে দিয়েছেন, সেই প্রশ্ন উঠেছে। এসব প্রশ্নের গভীরে যেতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2018 সালের নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদা। তার বাসা উত্তরায় 22 জুন বিকালে তার বাসার সামনে মব তৈরি করা হয়। এরপর একদল লোক বাসায় ঢুকে তাকে বের করে আনে। বাসার সামনে প্রকাশ্যে তার গলায় জুতার মালা পরানো হয়, করা হয় জুতা পেটা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় পুলিশের সামনে এই মব সন্ত্রাস চলে 1 ঘন্টারও বেশি সময় ধরে। পরে বিএনপির করা একটি মামলায় নুরুল হুদাকে গ্রেপ্তার দেখায় উত্তরা পশ্চিম থানা। পরদিন আদালতে হাজির করে তাকে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। দর্শক, পুলিশের সামনে 1 ঘন্টা ধরে মব সন্ত্রাস চলা, সন্ত্রাসীদের ধরতে সরকারের গড়িমসি সহ একাধিক কারণে অনেকেই মনে করছেন এই মব সন্ত্রাস পূর্ব পরিকল্পিত। পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা ডয়েচে ভেলেকে বলেছেন, 1 ঘন্টা ধরে ঘটনাটি যখন চলছিল তখন চাইলে আরো ফোর্স সেখানে যেতে পারত। পুলিশের এই সাবেক শীর্ষ কর্মকর্তার কাছে মনে হয়েছে এখানে একটা কৌশল আছে। কি সেই কৌশল? দর্শক, কে এম নুরুল হুদাকে ঘিরে মব এবং তারপর তাকে গ্রেপ্তারের আগে কিছু ধারাবাহিক ঘটনা আমরা লক্ষ্য করেছি। একটি জাতীয় দৈনিকে গত 21 জুন একটি প্রতিবেদনে সাবেক 3 সিএসি এবং ইসির কমিশনারদের নিয়ে একটি রিপোর্ট ছাপা হয়। ওই রিপোর্টে প্রায় সবার সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত 3টি জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে 16 জুন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অথচ 20 জুন পর্যন্ত এ বিষয়ে বর্তমান নির্বাচন কমিশন নিজে থেকে কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি তদন্তের জন্য নির্বাচন কমিশনের কাছে কোনো নথিপত্র চায়নি সরকারের কোনো বিভাগ বা সংস্থা। প্রশ্ন হলো, কমিটি গঠন বা তদন্ত শুরুর আগেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ কেন উঠলো? ওই প্রতিবেদনে জানানো হয়েছিল কে এম নুরুল হুদা তার উত্তরার 5 নম্বর সেক্টরের নিজ বাসায় আছেন এবং বই লিখে অবসর জীবন কাটাচ্ছেন। প্রতিবেদনটি প্রকাশের পরদিন গত 3টি সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা 3 প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দর্শক, এই মামলার কয়েক ঘন্টা পরে মবের নেতৃত্ব দিয়ে কে এম নুরুল হুদার বাসায় হামলা করেন ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক ঢালী। তার সঙ্গে ছিলেন আরো বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী। এরপর পুলিশ নুরুল হুদাকে হেফাজতে নিয়ে দুপুরে বিএনপির করা মামলায় গ্রেপ্তার দেখায়। এই মব যে পূর্ব পরিকল্পিত সেটি পরিষ্কার হয়েছে দৈনিক সমকালের এক রিপোর্টে। রিপোর্টটিতে বলা হয়েছে, ঘটনার পর একটি বেসরকারি টেলিভিশনকে মোজাম্মেল বলেন, শনিবার রাতেই তথ্য পাই নুরুল হুদা 5 নম্বর সেক্টরের 1 নম্বর সড়কের 29 নম্বর বাড়িতে অবস্থান করছেন। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেনের নির্দেশে নুরুল হুদা যাতে পালাতে না পারেন সেজন্য তাকে নজরদারিতে রেখেছিলাম। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সাধারণ জনগণের সহযোগিতায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। দৈনিক সমকালের কাছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন স্বীকার করেছেন তিনি এই ঘটনা আগে থেকে জানতেন। দর্শক, ঘটনা প্রবাহের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করলে মবে বহুপাক্ষিক অংশগ্রহণের একটি ধারাবাহিকতা লক্ষ্য করা যায়।
বিভিন্ন বিষয়ে সরকার ও বিএনপি মুখোমুখি অবস্থানে থাকলেও মবের ক্ষেত্রে একটি সহ অবস্থান লক্ষণীয়। সাবেক সিইসি কে হেনস্থা করা হয়েছে পুলিশের উপস্থিতি, সেটা প্রতিরোধে পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে তাকে বিএনপির মামলায় গ্রেপ্তার করেছে। আর সেই গ্রেপ্তার থেকে শুরু করে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে এবং রিমান্ডের ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার। আবার চরম সমালোচনার মুখে পড়ে এই ঘটনায় মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ মোজাম্মেল বা শেখ ফরিদ হোসেনকে না গ্রেপ্তার করা হয়েছে, না বিএনপি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তুমুল সমালোচনা ও চাপের মুখে বিএনপি ও সরকার দুই পক্ষ থেকেই এসেছে অতীতের মতো দায়সারা বক্তব্য। যথারীতি আসে সরকার প্রেস উইং এর বিবৃতি, যেখানে ছিল মব সন্ত্রাসীদের জন্য ঘুম পাড়ানি মাসি পিসির গান। এবারের ঘটনায় নতুন সংস্কার হলো, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগ হয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনিও আশ্বস্ত করেছেন কে এম নুরুল হুদাকে লাঞ্ছিত করায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। তবে উপদেষ্টা রিজওয়ানার বক্তব্য বিপাকে ফেলে দিয়েছে সরকার আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে। কারণ সৈয়দা রিজওয়ানা বলেছেন, যেহেতু একটা মামলা হয়েছে তাই পুলিশ সাবেক সিএসি কে গ্রেপ্তার করবে, অথচ গত 10 মাসে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা অসংখ্যবার এর উল্টো কথা বলেছেন। তারা বলেছিলেন মামলা হলে কাউকে গ্রেপ্তার করা যাবে না, আগে তদন্ত করতে হবে, সেখানে প্রাথমিক দায় পাওয়া গেলে আসামিকে গ্রেপ্তার করবে পুলিশ। সবশেষ 9 জুন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন কথা বলেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাগজে কলমে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। এখানে প্রশ্ন ওঠে, তাহলে কার কথা ঠিক? কোন উপদেষ্টা সত্যি বলছেন আর কে বলছেন মিথ্যা? পুলিশ কি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা মেনে কাজ করছে, নাকি পরিবেশ উপদেষ্টার কথা অনুযায়ী মামলা হলেই গ্রেপ্তারের মিশন চালিয়ে যাচ্ছে, অথবা মামলা হওয়ার কয়েক ঘন্টা না যেতেই তদন্ত শেষ করে ফেলেছে পুলিশ? এরপর আসামিকে গ্রেপ্তারের আগে পুলিশের উপস্থিতি মঞ্চস্থ হচ্ছে মব। দর্শক, গত 10 মাসে মব সন্ত্রাসের নামে নৈরাজ্য টক অব দ্য কান্ট্রি। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী গত 10 মাসে মবের শিকার হয়ে সারা দেশে 174 জন মারা গেছে। এর মধ্যে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছে 83 জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাবে গত 8 মাসে এ ধরনের ঘটনায় মারা গেছে অন্তত 150 জন। প্রতিটি ঘটনায় সরকার হয় নীরব থেকেছে, না হয় বিবৃতি দিয়ে দায় সেরেছে। দৃশ্যত কোনো ঘটনায় সরকারকে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি। উল্টো মবের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে গেলে সরকার সমর্থক নেতারা থানায় গিয়ে অভিযুক্তদের ছাড়িয়ে আনার ঘটনা ঘটতে দেখা গেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ যেসব ঘটনায় ব্যবস্থা নিতে গিয়েছে সেখানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। গত 10 মাসে পুলিশের উপর হামলার ঘটনায় 477টি মামলা হয়েছে। পুলিশ বলছে, পুলিশের উপর সরকার সমর্থকদের হামলার সংখ্যা বেড়েই চলছে। গত বছরের সেপ্টেম্বরে পুলিশের উপর হামলার ঘটনা ছিল 24টি, চলতি বছরের মে মাসে হামলা হয়েছে 62টি। এই পরিসংখ্যান বলছে পুলিশের উপর হামলার ঘটনা বাড়ছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, সরকার আশকারা পেয়ে মব সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালাচ্ছে। এমনকি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে পুলিশের উপর নেমে আসছে খড়গ। পুলিশকে দেয়া হয় ফেসিবাদের দোসরের ট্যাগ। সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিকবার মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানানো হয়েছিল। গত 22 মে সেনা দপ্তরে অফিসার্স অ্যাড্রেস সভায় মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর 19 জুন ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এক ব্রিফিং এ সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরও একই কথা বলেছিলেন। প্রশ্ন উঠেছে, সেনাবাহিনীর এই জিরো টলারেন্স নীতি এখন কোথায়?